হ্যালো এভরিওয়ান, আমরা সিম্পল হারমোনিক মোশনের প্রবলেম করছিলাম, রাইট? রায়ান মার্টিনের প্রবলেম করছিলাম। তো 3 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছি। তো লাস্ট যে কোশ্চেনগুলো সেগুলো দেখা যাবে। ওকে, তো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে একটি স্প্রিংয়ের নিচে আবদ্ধ 1 কেজি ভরের একটি বস্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্কে সরল দোলগতিতে দুলছে। ঠিক আছে, বলছে কত ভরের বস্তু অতিরিক্ত যোগ করলে বস্তুটির কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হবে। তার মানে কি, কোয়েশ্চেনটাকে ভালো করে বোঝো। তার মানে একটা স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের নিচে একটা অবজেক্ট বস্তু রয়েছে, ঠিক আছে, যার মাস বলে দিয়েছে 1 কেজি, সে ঝুলছে। তার জন্য তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে, ফাইন, বুঝলাম। এবং সে কি অসিলেট করছে, সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে। ওকে, বলছে কত ভরের বস্তু অতিরিক্ত যোগ করলে, মানে ওই যে 1 কেজি ভর রয়েছে তার সাথে আরও কত কেজি যুক্ত করলে বস্তুটির কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি আগের যে ফ্রিকোয়েন্সি ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে? অর্ধেক হবে। দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো, তাহলে তুমি প্রবলেমটা ইজিলি করতে পারবে। হ্যাঁ, মানে এরকম রয়েছে, রাইট? এরকম একটা সাপোজ এটা সিলিং রয়েছে, সিলিংয়ের সাথে তুমি একটা স্প্রিং নিয়েছো, একটা স্প্রিং নিলাম, স্প্রিংয়ের সাথে আমি একটা অবজেক্ট কানেক্ট করে দিলাম, ওকে। এই যে অবজেক্টটা, এই অবজেক্টের মাস আমি সাপোজ কনসিডার করলাম এম, এবং স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরলাম কে। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি আমাকে বলো এই যে মানে সিস্টেমটা, এর জন্য ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি বলি আমি, তাহলে ওমেগা কত হবে? ওমেগা ইকুয়াল টু √/k/m, এটা আমরা জানি, রাইট? এইবার দেখো কোশ্চেনটাই বলেছে কি, যদি মাসটা আরেকটু বাড়ানো হয়, সাপোজ আমি মাসটাকে ইনক্রিজ করলাম, মাসটা আমি বাড়াবো, এখানে একটা স্প্রিং কানেক্ট করো, রাইট? এবার মাসটা আমি সাপোজ বলছি এম প্লাস ক্যাপিটাল এম, তাহলে এই যে ক্যাপিটাল এম আমি অতিরিক্ত মানে এক্সেস মাস আমি অ্যাড করলাম। এই এক্সেস মাসটা কত হলে পরে এই যে ফ্রিকোয়েন্সিটা, এই যে ওমেগা ছিল, ওমেগাটা কি অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু কেই থাকবে, তাহলে এখন যে ফ্রিকোয়েন্সিটা হবে, সাপোজ আমি কনসিডার করলাম ফ্রিকোয়েন্সিটা ওমেগা প্রাইম হবে, তাহলে ওমেগা প্রাইম কত হবে? √/k/, এখানে মাস কতখানি? এম প্লাস ক্যাপিটাল এম। ক্লিয়ার হয়েছে এটা? এবার শর্তানুসারে মানে আমাদের কোশ্চেনে বলেছে যদি তুমি মাস যুক্ত করো, মানে কিছু পরিমাণ মাস যুক্ত করো, কত পরিমাণ মাস যুক্ত করো সেটা আমরা বের করবো। ওকে, ধরো আমি ক্যাপিটাল এম পরিমাণ মাস যুক্ত করলাম, তাহলে এই পরিমাণ মাস যুক্ত করার দরুন যে কম্পাঙ্ক পাচ্ছি আমরা, সেই কম্পাঙ্কটা বলছে আগে যে কম্পাঙ্ক ছিল তার অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এর ফ্রিকোয়েন্সিটা আগের ফ্রিকোয়েন্সির অর্ধেক হয়ে গেছে, দেখো। তাহলে ওমেগা প্রাইম ইকুয়াল টু ওমেগা/2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইখানে তুমি ওমেগা প্রাইম তুমি জানো, এটা লিখে দাও, √/k/m প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল টু, দেখো 1/2 ওমেগা মানে কত জানো তুমি? √/k/m। ওকে, আচ্ছা বুঝলাম। এখান থেকে একটু সিম্পলিফাই করো, দেখো কে কে কাটবে বা হোল স্কোয়ার করে দাও, বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে তুমি কি পাবে? k/m প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল টু, হোল স্কোয়ার করে দিয়েছো, তাহলে 1/4 k/m পাবে। ওকে, তাহলে এখান থেকে কে কেটে গেল, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে দেখো। সুতরাং এখানে 4m, তাহলে এখানে তুমি লিখবে 4m ইকুয়াল টু m প্লাস ক্যাপিটাল এম। ওকে, তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? 4m মাইনাস এম। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে ক্যাপিটাল এম ইকুয়াল টু 3m। ওকে, তাহলে দেখো ভালো করে বোঝো জিনিসটা। এবার কোয়েশ্চেনটাই তোমাকে কি বলেছে, এই যে স্মল এম এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 1 কেজি, গিভেন কোয়েশ্চেনে তোমাকে বলে দিয়েছে স্মল এম ইকুয়াল টু 1 কেজি। তাহলে সুতরাং তুমি ক্যাপিটাল এম কত লিখবে? 3 × 1 কেজি, তাহলে 3 কেজি। বুঝতে পারলে? তার মানে তোমাকে 3 কেজি মাস এক্সট্রা যোগ করতে হবে, তার ফলে কি হবে? ফ্রিকোয়েন্সিটা অর্ধেক হয়ে যাবে। তার মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে তোমাকে এই যে এখানে যে মাস তুমি যুক্ত করেছো, এইখানটায় কি এক্সট্রা তোমাকে 3 কেজি মাস তোমাকে যুক্ত করতে হবে। ওকে, তাহলে পরে এর যে ফ্রিকোয়েন্সিটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা কি আগের ফ্রিকোয়েন্সির অর্ধেক হবে।
দেখো এটাই আমাদের এসছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এখানে যদি তোমাকে ধরো মাসটা বলতো মানে এই যে এখানটায় এর মাসটা সাপোজ যদি তোমাকে এরকম কোশ্চেন বলতো, কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারতো, কোনো অসুবিধা নেই। যদি এখানে এম ইকুয়াল টু সাপোজ 3 কেজি বলে দিয়েছে, তাহলে এক্সেস কতখানি অ্যাড করলে পরে তার ফ্রিকোয়েন্সি অর্ধেক হবে। তাহলে দেখো ক্যাপিটাল এম তুমি কত পেয়েছো, 3 টাইমস ইন্টু এম পেয়েছো, তাহলে 3 ইন্টু 3 মানে 9, তাহলে 9 কেজি হতো। তাহলে এক্সটা তোমাকে 9 কেজি যুক্ত করতে হতো। ওকে, মানে ক্যাপিটাল এম এর ভ্যালুটা কত আসতো, 9 কেজি আসতো। একদম ইজি জিনিস, কিছুই না, যেমন বলবে তেমন তুমি করে দেবে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। তাহলে 4 নম্বরটা হয়ে গেল। এই দেখো 3 কেজি আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে 2 কেজি ভরের কোনো কণা সরল দোলগতি সম্পন্ন করছে। ওকে, বুঝলাম। বলছে কণাটির সরণ এক্স মিটার এককে এবং সময় টি সেকেন্ড এককে, এর মধ্যে সম্পর্ক এটা। তাহলে এটা তোমার রিলেশন, ডিসপ্লেসমেন্ট তোমাকে বলে দিয়েছে। বলছে কণাটির কম্পাঙ্ক কত হবে, 1/4 সেকেন্ড সময়ে গতিবেগ কত হবে, 1/2 সেকেন্ড সময়ে গতিশক্তি কত হবে। দেখো একদম কিছুই না কোশ্চেনটা, তাহলে তোমাকে যে ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে, এই ডিসপ্লেসমেন্ট থেকে তুমি সব কিছু করতে পারবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 5, রাইট? সো কোশ্চেন নাম্বার 5, তো তোমাকে ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে, সেটা কত বলে দিয়েছে, সেটা বলেছে 2 sin pi t। 2 sin, আচ্ছা 2 sin রয়েছে, 2 হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, সাইন ইন্টু মানে সাইন পাই টি। ওকে, এটা তোমাকে বলে দিয়েছে। এবার আমরা কি জানি, আমরা কিছুই জানি না, তাই না? আচ্ছা, আমরা জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, রাইট? তাহলে এইখানটা দেখো এই যে ওমেগা, এই ওমেগাটা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে তুমি যদি এই দুটো রিলেশনকে কম্পেয়ার করো, 1 নম্বর এবং 2 নম্বর রিলেশনকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি কি বলতে পারবে যে ভাই অ্যামপ্লিটিউড, এই হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, যদি তুমি কম্পেয়ার করো, রাইট? তাহলে এ হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, এ কত 2, এখান থেকে তুমি ওমেগা কত বলবে, ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা তোমার কত পাই। ওকে, এইবার তোমাকে দেখো সিম্পল ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক জানতে চেয়েছে, তাই না? সিম্পল যখন ফ্রিকোয়েন্সি বলছে বা কম্পাঙ্ক বলছে, তখন তুমি জানো যে ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ, এফ দিয়ে লেখে অনেকে, আবার স্মল এন দিয়েও লেখে, যেমন লিখবে, কোনো ব্যাপার নয়। ওকে, তাহলে যখন তোমাকে সিম্পল মানে নর্মাল কম্পাঙ্ক জিজ্ঞাসা করবে, মানে শুধু যদি কম্পাঙ্ক লিখে বা নর্মাল কম্পাঙ্ক লিখতে পারে, তখন তুমি মনে করবে যে এফটা জানতে চেয়েছে। আর আদারওয়াইজ এই ওমেগাটা কি, বেসিক্যালি ওমেগাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে কৌণিক কম্পাঙ্ক। ওকে, কৌণিক কম্পাঙ্ক জানতে চাইলে তুমি এখানে ওমেগার আনসারটা লিখে দিতে, মানে পাই আনসার হতো। বাট এখানে যেহেতু শুধুমাত্র কম্পাঙ্ক জানতে চেয়েছে, তাহলে কিন্তু পাই আনসার হবে না। ওকে, তাহলে দেখো এবার কী করবে তুমি, তাহলে তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, রাইট? সো উই নো ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ। এবার ওমেগার ভ্যালু তুমি কত বের করেছো, পাই, সুতরাং 2 পাই ইন্টু এফ, তাহলে পাই পাই ক্যান্সেল হবে, সুতরাং এফ ইকুয়াল টু তুমি লিখবে 1/2। তাহলে এইটা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল বা নর্মাল, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এটা তোমার কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দিস ইজ আওয়ার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এইটা ছিল তোমার কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়েছে? জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, বুঝলাম এটা। এবার কি বলেছে, 1/4 সেকেন্ড সময়ে গতিবেগ কত হবে, তাই না? ভেলোসিটি জানতে চেয়েছে, তাহলে 1/4 সেকেন্ড সময়ে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তোমার কাছে ডিসপ্লেসমেন্ট এটা রয়েছে, তাহলে এখান থেকে তুমি ভেলোসিটি বের করতে পারো। সো নাও ফ্রম ইকুয়েশন 1 উই ক্যান রাইট, সো ফ্রম ইকুয়েশন 1 আমাদের ভেলোসিটি বের করতে হবে, তো ভেলোসিটি মানে কি জানি আমরা, dx dt। ওকে, তাহলে x এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, x কত 2 sin পাই ইন্টু টি, এটা তোমার x এর ভ্যালু। তাহলে এখান থেকে তুমি ভেলোসিটি ক্যালকুলেট করো, ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে 2 তো কনস্ট্যান্ট রেখে দিলাম, তাহলে সাইন পাই ইন্টু টি, তাহলে সাইন ডেরিভেটিভ করলে কী হয় বাবা, কস হয়, সুতরাং কস পাই ইন্টু টি।
বাট এটা তো টি নয়, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে, সেটা কি পাই দেবে। সুতরাং তুমি পাচ্ছ 2 পাই কস পাই টি। ক্লিয়ার হয়েছে? এইবার তোমাকে ভেলোসিটি জানতে চেয়েছি কি, দেখো বলছে 1/4 সেকেন্ড সময় ভেলোসিটি কত হবে, তাই না? তাহলে অ্যাট 1/4 সেকেন্ড, তাহলে অ্যাট টি ইকুয়াল টু 1/4 সেকেন্ড কত হয় বলো? টি এর মান পুট করে দাও। সুতরাং 2 ইন্টু পাই কস পাই, টি এর মান কত? 1/4, সুতরাং কস পাই বাই 4 পাচ্ছ, রাইট? কস পাই বাই 4, পাই বাই 4 মানে কত? পায়ের মান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 মানে 45 ডিগ্রি, রাইট? তাহলে কস 45 ডিগ্রির মান কত? 1/√2, আমরা সবাই জানি। সুতরাং এখানে বলতেই পারো তুমি 2 পাই ইন্টু 1/√2। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো একটা আনসার পাবে, সেটাই তোমার আনসার হবে। ওকে, বা সিম্পল তুমি এটাতেও আনসার রাখতে পারো, √2 ইন্টু পাই, এটা তোমার আনসার। 2 মানে কি? √2 ইন্টু √2, তাহলে √2 কেটে গেল, তাহলে একটা √2 থেকে যাচ্ছে, সুতরাং √2 ইন্টু পাই, তাহলে এটাই তোমার আনসার হবে। ওকে, এটাকে যদি তুমি ক্যালকুলেটার পুট করো তাহলে তুমি একটা ভ্যালু পাবে, মানে পায়ের ভ্যালু যদি তুমি 3.14 ফুট করে দাও তাহলে তুমি একটা ভ্যালু পাবে। সেটা কত দেবে? সেটা 4.44 মিটার পার সেকেন্ড এরকম দেবে। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, 1/2 সেকেন্ড সময়ে গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, তাহলে তুমি ভেলোসিটি বের করলে, ভেলোসিটি কত? এইটা তোমার ভেলোসিটি অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম তোমার ভেলোসিটি হচ্ছে তোমার এইটা। ক্লিয়ার হয়েছে? দেখো এখান থেকে তোমাকে বলেছে কি গতিশক্তি বের করতে। গতিশক্তি মানে কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা জানি। সো কাইনেটিক এনার্জি কি হয় বলো? সেটাকে আমি ইকে দিয়ে রিপ্রেজেন্ট করছি, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার হবে। ওকে, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার হবে। তাহলে এখানে তোমাকে ভেলোসিটি বলে দিয়েছে, মানে আমরা বের করে নিয়েছি। মাস ইন্টু ভেলোসিটি কত দেখো, 2 পাই কস ওমেগা কস পাই টি তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এখানে লেখো 2 পাই কস পাই টি এই পুরোটার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো, সুতরাং হাফ ইন্টু, আচ্ছা মাসটাও বলে দিয়েছে কোশ্চেনটাতে। মাস কতখানি বলেছিল? 2 কেজি বলেছিল, তাহলে 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও, সুতরাং 2 হয়ে গেল ইন্টু 2 পাই তার হোল স্কোয়ার, তাহলে কত হবে? 4 ইন্টু পাই স্কোয়ার হবে, আর কস স্কোয়ার পাই টি, সুতরাং কস স্কোয়ার পাই ইন্টু টি। ওকে, আচ্ছা, এটা তোমার কাইনেটিক এনার্জি। বাট বলেছে কত সেকেন্ডে? 1/2 সেকেন্ডে। সুতরাং টি ইকুয়াল টু যদি 1/2 সেকেন্ড হয়, তাহলে এই সময়টাতে কাইনেটিক এনার্জি কত হবে? ভ্যালু পুট করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে এখানে 2 2 কাটবে, 4 পাই স্কোয়ার থাকবে, কস স্কোয়ার পাই বাই 2, ভাই কস স্কোয়ার পাই বাই 2, তাই না? পাই বাই 2 ভ্যালু কত হয়? 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি কত? 0। কস 90 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে তোমার আনসার কত আসবে? এখানে 0 আসবে। কস 90 ডিগ্রি ভ্যালু কত? তাহলে এখানে তুমি লিখতেই পারো, সুতরাং কাইনেটিক এনার্জি অ্যাট টি ইকুয়াল টু হাফ সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু, দেখো কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি 0 হয়, সুতরাং 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এত জুল, তাই না? 0 জুল হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, একদম ইজি, কিছুই নেই। তাহলে দেখো হাফ সেকেন্ড সময়ে গতিশক্তি কত হবে? 0 জুল হবে। ওকে, কারণ সবই এসআই সিস্টেম হচ্ছে, জুল লিখলাম ইউনিট আমরা, কারণ কাইনেটিক এনার্জি ইউনিট কী হবে? জুল অথবা আর হবে, যেহেতু এসআই সিস্টেম বলছে। এখানে দেখো মিটার বলে দিয়েছে, এখানে কেজি বলে দিয়েছে, সবই কি এসআই সিস্টেম, তার জন্য আমরা জুল লিখলাম। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার গতিবেগ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত? একদম ইজি কোয়েশ্চেন, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু মানে বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, দেখো একটা সরল দোলগতি সম্পন্ন কোনো কণার দশা পার্থক্য বের করতে বলেছে, ফেজ ডিফারেন্স। ওকে, সো আমরা কি জানি, যে কোনো মানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে পজিশন বা ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন হয়, সেটা কি হয়? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, এইটা জাস্ট নর্মাল একটা ইকুয়েশন। তোমাকে বলেছে
ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্স বের করতে, রাইট? তাহলে প্রথমে ভেলোসিটি ক্যালকুলেট করে নেওয়া যাক। সুতরাং ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি হবে, ফাইন। তাহলে এখান থেকে দেখো তুমি লিখতে পারো, সুতরাং এ সাইন ওমেগা টি ডেরিভেটিভ করতে হবে, সুতরাং কস ওমেগা টি ইন্টু ওমেগা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভেলোসিটি তুমি পাচ্ছ ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো। ভাই তোমার দরকার অ্যাক্সেলারেশনও, তাই না? তাহলে অ্যাক্সেলারেশন মানে কি, আবার ডিভিডিটি লিখবে, এগুলো সব আমরা জানি। তাহলে এ ইন্টু ওমেগা থাকলো, কসের ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস সাইন ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা টি, বাট এটা তো ভাই ওমেগা টি, বাট আমি ডেরিভেটিভ করছি টি এর রেসপেক্টে, তাহলে এখানে কি হবে, ওমেগা হবে। তাহলে সুতরাং তুমি বলতেই পারবে যে এ ইকুয়াল টু, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, ওকে। আর এইখানটায় দেখো এ ওমেগা কস ওমেগা টি পাচ্ছি আমরা, তাই না? বাট এইখানে কস, এখানে সাইন রয়েছে, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। ক্লিয়ার হয়েছে? এটা কস রয়েছে, এটা সাইন রয়েছে। দেখো কস আর সাইন আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, কারণ আমরা কি জানি, মানে সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কিন্তু কস হয়, বা কস 90 প্লাস থিটা ইকুয়াল টু কিন্তু সাইন হয়। মানে এরকম তুমি লিখতে পারো সাইন সাপোজ 90 প্লাস বা মাইনাস যাই দাও না কেন ইকুয়াল টু কিন্তু কস থিটা লিখতে পারো, ওকে। তাহলে এই টার্মটাকে, মানে এটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। সুতরাং ভি ইকুয়াল আমরা লিখতেই পারি এ ওমেগা, এই যে কস ওমেগা টি, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি, ওকে। এটা আমরা লিখতে পারি ইজিলি। তাহলে এবার দেখো এই যে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ফেজটা কতখানি, ওমেগা টি, এইগুলো বাদ দাও, এগুলো অ্যাম্পলিটিউড, এগুলো বাদ দাও। তুমি শুধুমাত্র ফেজ পার্টটুকুনি দেখবে, কারণ ফেজ ডিফারেন্স জানতে চেয়েছে। সুতরাং এর ফেজ কতখানি, ওমেগা টি, এর ফেজ কতখানি, ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, তাহলে ফেজ ডিফারেন্স কতখানি, সুতরাং ডেল্টা ফাই ইকুয়াল টু ওমেগা টি প্লাস 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, কাটাকাটি করো, তাহলে সুতরাং কি পড়ে থাকছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অথবা কি বলো পাই বাই 2। তাহলে এইটা হচ্ছে তোমার কি ফেজ ডিফারেন্স। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হ্যাঁ ফেজ ডিফারেন্স পাই বাই 2, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বস্তুকণা টি দোলনকাল নিয়ে সরল দোলগতি সম্পন্ন করে, ফাইন। বলছে গতির সমীকরণটা এটা, ফাইন। বলছে দোলনকালের কত ভগ্নাংশ সময় পরে এর বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, মানে প্রত্যেকটা কোশ্চেনে দেখছি খুবই মানে ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট, ভালো করে নাও এগুলো। আচ্ছা, তাহলে এখানে যে সমীকরণটা বলেছে সেই সমীকরণটাকে লেখো। তাহলে কত, ওমেগা টি প্লাস পাই বাই 6। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, ওকে। সো কোশ্চেন নাম্বার 7। তাহলে এখানে তোমাকে বলছে কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 6, ওকে, ঠিক লিখলাম, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে এইখানটায় কি বলছে কোশ্চেনটা বলছে যে সর্বোচ্চ বেগ মানে কত, মানে দোলনকালের কত ভগ্নাংশ সময় পরে এর সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ হবে। তাহলে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ হবে, তাহলে আগে বেগটা বের করে নেওয়া যাক। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বের করতে, বেগ বের করতে পারি, ভেলোসিটি বের করতে পারি। সুতরাং ভেলোসিটি মানে কি, ডিএক্স ডিটি। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি এ সাইনের ডেরিভেটিভ করলে পরে ভাই কস পাবো আমরা, কস ওমেগা টি প্লাস পাই বাই 6 ইন্টু ওমেগা, ফাইন। তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি প্লাস পাই বাই 6, ওকে। এটা আমাদের কি ভেলোসিটি পাচ্ছি। দেখো এই যে ভেলোসিটিটা লিখছি, এখান থেকে তুমি
এক কাজ করো, আচ্ছা যেহেতু টাইম পিরিয়ড মানে পর্যায়কাল বা টাইম পিরিয়ড সেটার মধ্যে জানতে চেয়েছে, তাহলে এই ইকুয়েশনটা রাখলে কোনো অসুবিধা নেই। ওকে, এবার আমাকে একটা কথা বলো, ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে? এই যে ইকুয়েশনটা থেকে তুমি দেখে বলতে পারবে ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে, কখন হবে। দেখো এ আর ওমেগা কনস্ট্যান্ট, তাহলে এটা থেকে নিয়ে কোনো কাজ নেই আমার, কিন্তু কস ওমেগা টি প্লাস পাই বাই 6 এটা ভ্যারি করে, তাই না? তাহলে কসের কত ভ্যালু মানে মানে কসের কত ভ্যালু ম্যাক্সিমাম হয়? 1 ম্যাক্সিমাম ভ্যালু পাই আমরা। আর সব থেকে যদি মিনিমাম দেখতে যাই তাহলে -1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1। তাহলে ইফ যদি মানে কসের ভ্যালুটা ইফ কস ওমেগা টি প্লাস পাই বাই 6 যদি 1 হয়, যদি এটা 1 হয়ে যায় তখন আমরা কি বলতে পারবো, দেন ভি ম্যাক্সিমাম হয়ে যাবে। সেটা কত দেবে? এ ওমেগা দেবে, কারণ কি কস ওমেগা টি প্লাস পাই বাই 6 1, তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে ভির ভ্যালু কত হবে? এ ইন্টু ওমেগা হবে। তাহলে এটাই কি ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু পাবো আমরা। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো এখান থেকে তুমি বলতে পারো যে কস ওমেগা টি প্লাস পাই বাই 6 ইকুয়াল টু 1 মানে কি? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? সুতরাং কস ওমেগা টি প্লাস পাই বাই 6 এটা 1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ভাই কসের কতের ভ্যালু 1 হয়? 0 ডিগ্রি ভ্যালু 1 হয়, আমরা সবাই জানি। সুতরাং কস ওমেগা টি প্লাস পাই বাই 6 দ্যাট ইজ ইকুয়াল টু কস 0 ডিগ্রি, রাইট? 0। তাহলে এখানে সুতরাং তুমি বলবে ওমেগা টি প্লাস পাই বাই 6 ইকুয়াল টু 0, তাই তো? এটাতে হয়, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম আমরা ভেলোসিটির। এইবার কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে টাইম পিরিয়ড মানে কত টাইম পিরিয়ডে মানে দোলনকালের কত ভগ্নাংশ সময় পরে এর গতিবেগ অর্ধেক হয়ে যাবে। তাহলে সাপোজ আমি কনসিডার করলাম যে টাইম পিরিয়ড সাপোজ টি প্রাইমে, হোয়েন টাইম পিরিয়ড টি প্রাইম হবে, when time period equal to t prime, তখন কি দেখবো আমরা? যে ভেলোসিটিটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হয়ে যাবে, vm মানে ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই যে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু এ ইন্টু ওমেগা কস ওমেগা টি এর ভ্যালু কত বললাম? টি প্রাইম বললাম, প্লাস পাই বাই 6 ইকুয়াল টু, তাহলে এখানে হাফ ভি ম্যাক্সিমাম মানে কত? এ ইন্টু ওমেগা। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে টি এর ভ্যালু যখন টি প্রাইম হয়ে গেল মানে এই টাইমটাতে আমি বললাম যে ভেলোসিটিটা ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হয়ে যাবে, তাই তো লিখেছি রে বাবা এখানে। এবার সেটা আমরা ইকুয়েশনটা এখানে লিখলাম, এটাকে সিম্পলিফাই করো তোমার আনসার চলে আসবে। তাহলে এ ওমেগা ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে এখানে থাকছে পড়ে কি? কস ওমেগা টি প্রাইম প্লাস পাই বাই 6 ইকুয়াল টু হাফ। বলো তো কস কত ডিগ্রির ভ্যালু হাফ হয়? কস 60 ডিগ্রি ভ্যালু হাফ হয়, আমরা সবাই জানি। তাহলে কস 60 ডিগ্রি মানে কত? আবার 180 বাই 3 বলতে পারো, 318 মানে সিম্পল কথায় পাই বাই 3, তাহলে পাই বাই 3 হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি সুতরাং বলতেই পারো যে ওমেগা টি প্রাইম প্লাস পাই বাই 6 দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 3। সুতরাং ওমেগা টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 3 মাইনাস পাই বাই 6। এটাকে লসাগু করো, তাহলে 3 আর 6 লসাগু করলে 6 হবে, আর এখানে 2 পাই মাইনাস পাই মানে পাই বাই 6 থাকবে, রাইট? এটা কি ওমেগা টি প্রাইমের ভ্যালু। তাহলে সুতরাং এখান থেকে তুমি টি প্রাইম ক্যালকুলেট করতে পারো। সুতরাং টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 6 ইন্টু ওমেগা। এইবার তুমি জানো যে ওমেগার ভ্যালু কি হয়? ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি হয়, তাই না? পুট করে দাও, তাহলে সুতরাং তুমি বলবে টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 6 ইন্টু ওমেগা মানে কত? 2 পাই বাই টি। সুতরাং 2 পাই বাই টি, এটাকে তাহলে আমি উপরে লিখতে পারি
এখান থেকে দেখো কাটাকাটি হবে, তাহলে পাই পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে সুতরাং কি পড়ে থাকছে টি প্রাইম ইকুয়াল টু টি বাই 12। তাহলে মানে কতখানি সময় পরে হবে, 1/12 অংশ সময় পরে হবে। প্রথম যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডের কি 1/12 অংশ, মানে ভগ্নাংশটা কত হয় না, 1/12 ভগ্নাংশ পরে যে ভেলোসিটিটা কি ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হবে। ক্লিয়ার হয়েছে? একদমই ইজি মানে জিনিসটা, কিছুই নেই, কিন্তু একটু বুঝে বুঝে তোমাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার হয়েছে? দেখো 1/12 অংশ। ওকে, সো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সরল দোলগতিযুক্ত কণার বিস্তার এ পর্যায়কাল টি। বলছে কণাটির এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু a/2 তে যেতে কত সময় লাগবে? বাহ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেনটা। তাহলে মানে ধরো তোমাকে একটু বোঝাই, এটা একটা পার্টিকেল রয়েছে, এ সিম্পল হারমোনিক মোশন করছে, রাইট? মানে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, তাহলে এখান থেকে এইটুকুনি এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সেটা প্লাস এ, আর এখান থেকে এইটুকুনি সেটা মাইনাস এ, এটা অ্যাম্পলিটিউড। ওকে, তাহলে সিম্পল হারমোনিক মোশন করছে, এইভাবে যাচ্ছে, এদিক ওদিক মোশন হচ্ছে। বলছে পার্টিকেলটা এ থেকে মানে এই পজিশন থেকে a/2 মানে এইখানটা আসছে, তাহলে এখান থেকে এখানে আসতে মানে এ থেকে a/2 তে আসতে কতখানি সময় নেবে? তাহলে এখান থেকে এইটুকুনি টাইম কতখানি সেটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বের করা যাক। তাহলে একটা যেহেতু পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে? সুতরাং কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 7, রাইট? নো, 8। আচ্ছা, আগেরটা কত ছিল? তাহলে 7 দিয়েছিলাম, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে পার্টিকেলটার যে ইকুয়েশনটা হবে, সিম্পল হারমোনিক মোশন যেহেতু করছে, তাহলে ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? এটা তার ইকুয়েশন। আচ্ছা, বুঝলাম। আমাদের কি বলছে? আমাদের বলছে এক্স ইকুয়াল টু এ, তাহলে এক্স ইকুয়াল টু এ তে কতখানি টাইম ছিল সেটা দেখা যাক। সো নাও at x equal to a পজিশন, তাহলে x equal to a যদি পুট করি, তখন টাইমটা সাপোজ আমি কনসিডার করছি, আমি জানি না কত হবে, সেটা সাপোজ আমি কনসিডার করছি, আচ্ছা সেটা ক্যালকুলেট করা টি সেটা বের করে দেখা যায় কত আসে। তাহলে a ইকুয়াল টু a ইন্টু সাইন ওমেগা ইন্টু টি, কতখানি টাইম বেরিয়ে চলে আসবে। তাহলে এ কেটে যাবে, তাহলে সুতরাং থাকবে এখানে কি সাইন ওমেগা টি ইকুয়াল টু 1। আমাকে একটা কথা বলো, সাইন কত ডিগ্রি ভ্যালু 1 হয়? সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 হয়, আমরা সবাই জানি, তাই তো? তাহলে সাইন ওমেগা টি ইকুয়াল টু সাইন 90 মানে π/2, তাই তো? সাইন 90 মানে π/2। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ওমেগা টি দ্যাট ইজ ইকুয়াল টু π/2 or t equal to π/2 ওমেগা। এবার সাপোজ ইফ টাইম পিরিয়ড যদি t হয়, ইফ t be the time period, রাইট? টিটা যদি টাইম পিরিয়ড হয়, তাহলে তুমি কি বলবে? সুতরাং t ইকুয়াল টু π/2 ইন্টু, ভাই ওমেগার টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক রয়েছে 2π/T, তাহলে এখানে তুমি লিখবে 2π/T, মানে উপরে চলে আসলো। তাহলে এখানে দেখো পাই ক্যান্সেল হচ্ছে, সুতরাং টাইম t ইকুয়াল টু T/4 এটা থাকছে। তাহলে যখন পজিশন এক্স ইকুয়াল টু এ, মানে পার্টিকেলটা আমি ছবিকে দেখাই, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এক্স ইকুয়াল টু 0 পজিশন। তাহলে এখান থেকে যাত্রা শুরু করেছে, এই গেল এই আসলো, তাহলে এটা তোমার এক্স ইকুয়াল টু এ ম্যাক্সিমাম পয়েন্ট মানে অ্যাম্পলিটিউড, এক্স ইকুয়াল টু এটা মাইনাস এ অ্যাম্পলিটিউড। ওকে, তাহলে যখন পার্টিকেলটা এই পজিশনটায়, তখন তার টাইম সেটা কতখানি T/4, তখন টাইমটা দেখো T/4। ওকে, এইবার আমাদের বলেছে মানে এক্স ইকুয়াল টু a/2 টাইম, মানে a/2 পজিশনে যখন আসবে তখন টাইম কত হবে, মানে এ থেকে এখান থেকে যখন আমি এইখানে আসবো, এটা কত হবে
সরি a/2। তাহলে এখানে টাইম কত সেটা বের করে নেওয়া যায়। তাহলে ডিফারেন্সটা করলে পরে আমাদের আনসার চলে আসবে। সো নাও at x equal to a/2, ওকে। সেখানে টাইম সাপোজ, তাহলে আমি ধরছি a/2 ইকুয়াল টু a সাইন ওমেগা, আমি সাপোজ এটাকে টি প্রাইম নাম দিলাম। মানে এক্স ইকুয়াল যখন a/2, সে a/2 পজিশনে পার্টিকেলটার যে টাইম মানে টাইম লাগবে, সেই টাইমটা কতখানি আমি ধরলাম টি প্রাইম দিলাম। টি প্রাইমটা বেরিয়ে আসবে এখান থেকে। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবে সাইন ওমেগা টি প্রাইম ইকুয়াল টু হাফ। সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ হয় বলো তো? তোমরা সবাই জানো কত? সাইন 30। 30 মানে π/6। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি ওমেগা টি প্রাইম ইকুয়াল টু লিখতে পারো π/6, রাইট? টি প্রাইম ইকুয়াল টু লিখতে পারো কত? π/6 ইন্টু ওমেগা। আবার আমরা ওমেগা মানে জানি, ওমেগা মানে কি? 2π/t। তাহলে এখান থেকে তোমার পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? টি প্রাইম ইকুয়াল টু পড়ে থাকছে t/12, তাই তো? ঠিক লিখলাম? ওকে, ঠিক আছে, t/12। তাহলে এটা পাচ্ছ তুমি। এটাকে তুমি 2 নম্বর নাম দাও, আগেরটাকে তুমি 1 নম্বর নাম দাও। তাহলে পরে দেখো এইখান থেকে ভালো করে বোঝো, এই পজিশন থেকে মানে এই পজিশনটা থেকে এইখানে আসবে কতখানি সময় নেবে? তাহলে এইখানে আসতে সময় নিয়েছে t/4, আর এইখানে নিচ্ছে কতখানি? t/12। তাহলে কতখানি সময় লাগবে? ডেল্টা টি। তাহলে t/4 মাইনাস t/12 লসাগু করো, 12 4 4 12। তাহলে এখানে 3t মাইনাস টি হবে, তাহলে 2t/12। তাহলে কতখানি টাইম লাগবে বলো? সুতরাং ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়াল টু t/6, এতখানি টাইম লাগবে। তাহলে এ পজিশন থেকে a/2 পজিশনে আসতে সময় লাগবে t/6 সেকেন্ড, ওকে? t/6, এটা তোমার আনসার হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারছি। ক্লিয়ার হয়েছে? কিছুই নেই, শুধুমাত্র বুঝে বুঝে তোমাকে করতে হবে। হ্যাঁ, একদম বেসিক জিনিসগুলো যদি তুমি জানো, তাহলে তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কি বলছে? বলছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার x ইকুয়াল টু x1 বিন্দুতে বেগ v1 এবং x2 বিন্দুতে বেগ v2, যেখানে x হলো সাম্য অবস্থান থেকে কণার দূরত্ব। প্রথমত বের করতে বলেছে কণার পর্যায়কাল কত, সেকেন্ড কি বিস্তার। একদম কিছুই নেই কোশ্চেনটায়। যেহেতু সিম্পল হারমোনিক মোশন করছে, তাহলে তুমি তার ইকুয়েশন জানো। তাহলে কোশ্চেন নাম্বার 9, রাইট? যেহেতু পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন করছে, তাহলে তার ইকুয়েশনটা কী হবে? x ইকুয়াল টু a সাইন ওমেগা টি হবে। একদম সিম্পল জিনিস। ওকে, বুঝলাম। বাট আমাকে কি বলেছে দেখো, যখন x ইকুয়াল টু x1 পজিশন, তখন ভেলোসিটি v1। তাহলে আগে ভেলোসিটি বের করে নেওয়া যাক। তাহলে ভেলোসিটি তুমি বের করতে পারবে। তাহলে ভেলোসিটি তুমি বের করো v ইকুয়াল টু dx/dt। একদম তুমি ডিরেক্ট লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু তুমি ফর্মুলা জানো। আমি বারবার করে দেখাই যাতে কি তোমাদের মানে জিনিসটা একদম ধাতস্থ হয়ে যায়, ঠোঁটস্থ হয়ে যায়, বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে এখানে এ থাকলো, সাইনের ডেরিভেটিভ করলে ভাই কস পাবো আমরা, কস ওমেগা টি। বাট এটা তো টি নয়, এটা ওমেগা টি রয়েছে, তাহলে ডেরিভেটিভ করে ওমেগা আসবে। সুতরাং এ ওমেগা কস ওমেগা টি। সুতরাং ভি ইকুয়াল টু তুমি বলবে ভাই এটা, ঠিক আছে, সরি, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কি বলবে তুমি? x/a তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে তুমি বলবে এ ওমেগা, আর এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। বাইরে বেরিয়ে আসলে কি এ কেটে যাবে, সুতরাং এখানে ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে। ফাইন। আচ্ছা, বুঝলাম। এইবার দেখো বলেছে নাও অ্যাট x ইকুয়াল টু যখন x1 পজিশন,
তখন ভেলোসিটি কত বলেছে, ভি হচ্ছে তোমার v1 হবে। তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে ভাই হ্যাঁ ঠিক, তাহলে v1 ইকুয়ালটা আমরা বলতে পারি কত, ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ওকে, 1 নম্বর নাম দিয়ে রাখো। সেকেন্ড, তাহলে v2 ইকুয়ালটা তুমি বলতে পারো ওমেগা ইন্টু রুট ওভার অফ মানে অ্যাট x ইকুয়াল যখন x2 তখন v ইকুয়ালটা আমি বলছি v2। ওকে, তাহলে তখন তুমি কি বলো, v2 ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। ওকে, আচ্ছা এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, দুটো জিনিস বের করতে বলেছে। প্রথমে বের করতে বলেছে পর্যায়কাল, তাহলে টাইম পিরিয়ড প্রথমে বের করো। ওকে, আচ্ছা টাইম পিরিয়ড বের করবো, এখানে তো টাইম পিরিয়ডে কিছুই নেই, কিন্তু ওমেগা রয়েছে। আমরা কি ওমেগা টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন জানি, তাই না? তাহলে ওমেগাটাকে এখান থেকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো তুমি যদি ভাগ করো তাহলে ওমেগা তো কেটে যাবে, তাহলে ওমেগায় কাটলে হবে না। এখানে না কেটে তুমি কি করো, একটা কাজ করো, এই যে এ হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড, দেখো দুজনের ক্ষেত্রে কিন্তু সেম, তাহলে এটাকে তুমি অমিট করো, মানে এটাকে তুমি এলিমিনেট করার চেষ্টা করো ওমেগাটাকে রেখে। তাহলে সেটা কখন পসিবল হবে, তুমি তখনই করতে পারবে এটাকে যখন তুমি দেখো এই যে এক নম্বরটার যদি তুমি স্কোয়ার নাও এবং 2 নম্বরটা স্কোয়ার নাও, তাদের যদি ডিফারেন্স করে দাও, তুমি দেখো দেখলেই বুঝতে পারবে এখানে। তাহলে 1 নম্বরটা মানে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার করলাম, রাইট? তাহলে 1 নম্বর মানে কত এটা, তাহলে ওমেগা স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে দেখো এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এবার ভেতরে ঢুকিয়ে দাও সব। তাহলে ওমেগা দেখো দুজনের মধ্যে রয়েছে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস x2 স্কোয়ার। তাহলে এইখানে দেখো এই যে এ স্কোয়ার আর একটা মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং কি পড়ে থাকছে, সুতরাং v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তুমি ওমেগা স্কোয়ার বের করতে পারো, সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তুমি বলতেই পারো সুতরাং ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ v1 স্কোয়ার, একটুখানি বড় করে দিই, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। আমরা কি জানি ওমেগা মানে কত, 2π/t হয়, t হচ্ছে তোমার টাইম পিরিয়ড, তাই না? তাহলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এখান থেকে তুমি বলতেই পারো যে রিভার্স করে দাও, তাহলে t ইকুয়াল তুমি লিখবে 2π ইন্টু রুট ওভার অফ x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। এটা তোমার টাইম পিরিয়ড। কি আছে এর মধ্যে? কিছুই নেই, জাস্ট একটুখানি ক্যালকুলেশন, তাই না? তাহলে এটা তোমার একটা আনসার হয়ে গেল। ওকে, সেকেন্ড কি দেখবে তুমি, সেকেন্ড বোধ হয় অ্যাম্পলিটিউড জানতে চাইছে, রাইট? হ্যাঁ, অ্যাম্পলিটিউড জানতে চাইছে। দেখো তাহলে এই যে দুটো ইকুয়েশন, 1 নম্বরে 2 নম্বর ইকুয়েশন, তাহলে এখানে তোমাকে অ্যাম্পলিটিউড বের করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, ওমেগা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওইটাকে তুমি এবার এলিমিনেট করো। তাহলে কখন সম্ভব সেটা দেখো, তুমি যদি ভাগ করে দাও তাহলে কিন্তু ওমেগা কেটে যাবে, তাহলে 1/2 করে দাও। সো নাও 1/2, তাহলে 1-এর মধ্যে কি রয়েছে, v1, রাইট? v1 বাই v2 ইকুয়াল টু, এটা থাকছে তোমার ওমেগা কেটে গেল, তাহলে থাকছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এটা থাকছে এ স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। ওকে,
এবার এক কাজ করো, বোথ সাইডে তুমি হোল স্কোয়ার করে দাও, তাহলে v1 স্কোয়ার ডিভাইডেড বাই v2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। রুট ছিল ভাই, হোল স্কোয়ার করে দিল তো এটা থাকবে। এবার এদিক ওদিক মাল্টিপ্লাই করো, সুতরাং তুমি বলতে পারো v1 স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু v2 স্কোয়ার a স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার, সরি v2 স্কোয়ার a স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার। এখান থেকে দেখো তুমি বের করবে a, তাহলে a গুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে এবারটাকে বাদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে v1 স্কোয়ার a স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল টু, আর এইটাকে তুমি ডান দিকে নিয়ে চলে আসো, তাহলে এটা মানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, সুতরাং v1 স্কোয়ার x2 স্কোয়ার, আর এটা কি অ্যাজ ইট ইজ, তাহলে v2 স্কোয়ার x1 স্কোয়ার হলো। দেখো তোমার দরকার কি a, তাহলে এটাকে তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার। ওকে, এবার তুমি এক কাজ করো, এটাকে নিচে নিয়ে চলে আসো, সুতরাং তুমি বলবে যে a ইকুয়াল টু v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, এটা a স্কোয়ার রয়েছে, রাইট। বাট আমার কি দরকার অ্যামপ্লিটিউড, সুতরাং এই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। ওকে, তাহলে এইটা তোমার অ্যামপ্লিটিউড। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম কি করে সলভ করতে হয়। দেখো এটাই তোমার আনসার রয়েছে, এটা। ওকে, তাহলে এটা তোমার আনসার। হ্যাঁ, তাহলে এভাবে তুমি জিনিসটা কিন্তু সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে v2 স্কোয়ার x1 স্কোয়ার বলেছে, তুমি মাইনাস কমন নাও, একে চলে আসবে। এখান থেকে মাইনাস করো, এখান থেকে মাইনাস করে নাও, একে চলে আসবে, মানে ওটাও যা এটাও তাই, কোনো অসুবিধা নেই। ওকে, মাইনাস কমন নিলে পরে ওটার মতো আনসার চলে আসবে, কোনো অসুবিধা নেই। উপরে মাইনাস কমন নেবে, নিচে মাইনাস কমন নেবে, মাইনাস মাইনাস কেটে যাবে ভাই, একই তো থাকবে, তাই না? আচ্ছা, বুঝলাম। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেনটা বলছে একটি সরল দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বলছে ভূপৃষ্ঠের দোলনকাল t1, বলছে ভূপৃষ্ঠ থেকে, আচ্ছা এখানটা একটা মিস্টেক করেছে, এটা এইচ মানে আর হবে না, এটা এইচ হবে। এইচ উচ্চতায় দোলনকাল t2, আচ্ছা আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, যে t2 বাই t1 এর অনুপাত কত? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পড়েছো নিশ্চয়ই, তাহলে গ্র্যাভিটেশন চ্যাপ্টার একটা কনসেপ্ট এখানে জাস্ট একটুখানি কাজে লাগবে। ওকে, সো 10 নম্বর কোয়েশ্চেন, সো কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা দেখো, ধরো এটা তোমার পৃথিবী। ওকে, তাহলে এইখানে একটা পৃথিবীর উপরে একটা পেন্ডুলাম রয়েছে, এখানে একটা পেন্ডুলাম রয়েছে, এখানে একটা পেন্ডুলাম ঝুলছে পৃথিবীর উপরে। ওকে, তাহলে এর যে টাইম পিরিয়ডটা, ধরো লেন্থ বলে দিয়েছে এল, অসুবিধা নেই, ফাইন। এর যে টাইম পিরিয়ড সেটা কত, টি ইকুয়াল টু 2 পাই ইন্টু, পেন্ডুলামের ক্ষেত্রে হয় এল বাই জি, কারণ এই জিটা কি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, জিটা হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। ওকে, এইবার বলছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, যখন তুমি বাড়ালে, মানে এটা তোমার ধরো ভূপৃষ্ঠ ছিল, বলছে এইচ উচ্চতা, মানে এইখানে একটা পেন্ডুলাম তুমি দেখতে পাচ্ছ ঝুলছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, বুঝতে পারলে? তাহলে এইচ উচ্চতায় যখন তুমি উঠেছো, তখন কিন্তু এই যে অবজেক্টটার উপর কিন্তু আর জি কাজ করবে না, তখন জি প্রাইম কাজ করবে, তাই না?
তাহলে এর ক্ষেত্রে যে টাইম পিরিয়ডটা হবে সেটা টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ, ভাই পেন্ডুলামটার যে লেন্থ সেটা তো ভাই এলই রয়েছে, অসুবিধা নেই, বাট জিটা চেঞ্জ হয়ে যাবে, জি প্রাইম হয়ে যাবে। তাহলে জি প্রাইম কতখানি সেটা তোমাকে বের করতে হবে। এটা তো আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে অনেক করিয়েছি, তাই না? আচ্ছা, এর ক্ষেত্রে যদি আমরা দেখি মানে ভূপৃষ্ঠে যে জি এর মানটা সেটা কী করে ক্যালকুলেট করি আমরা, জাস্ট গ্র্যাভিটেশনাল যে ফোর্স এম জি ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম হচ্ছে তোমার যে পৃথিবীটার মাস, আর স্মল এম হচ্ছে তোমার অবজেক্টের মাস, ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠে, সুতরাং আর স্কোয়ার বলবো আমরা। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, বিকজ এখান থেকে স্মল এম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা তুমি পাচ্ছ কি জি এর ভ্যালু অ্যাট আর্থ সারফেস। ওকে, এবার যখন তুমি এইচ উচ্চতায় চলে গেছো তখন কিন্তু জি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কি, তখন তুমি বলবে ভাই এম জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম। এখানে আর হবে না, মানে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর সেন্টার থেকে পৃথিবীর যে পৃষ্ঠ পর্যন্ত রেডিয়াস কত আর, মানে ব্যাসার্ধটা আর এখান থেকে উপরটুকুন কতখানি এইচ, তাহলে টোটালটা কতখানি আর প্লাস এইচ তার হোল স্কোয়ার হয়। ওকে, তাহলে এখান থেকে তুমি এম ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকবে জি প্রাইম ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এইবার এই জি প্রাইমের ভ্যালুটা তুমি 2 নম্বর ইকুয়েশনে পুট করে দিতে পারো। তাহলে সুতরাং টি প্রাইম ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল ডিভাইডেড বাই কত, জি এর মান কত দেখো এখানে, মানে জি প্রাইমের ভ্যালু কত, ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আগে কোনো নাম দিয়েছি আর এটাকে তুমি 3 নম্বর নাম দিয়ে রাখো। ওকে, একই রকমভাবে আচ্ছা এখানে T1 T2 বলে দিয়েছিল বোধ হয়, তাই না? তাহলে এর ক্ষেত্রে আমি T1 T2 বলে দিই। তাহলে যখন পৃথিবী পৃষ্ঠে দেখে নিই কোথায় কি বলেছিল, পৃথিবী পৃষ্ঠে বলে দিয়েছে T1 আর উচ্চতায় বলেছে T2। তাহলে এদের মতো নাম দিই তাহলে বেশি সুবিধা হবে। তাহলে এটাকে বলেছে T1, এইটাকে টি প্রাইম না করে T2 করে দাও। ওকে, এটাকে তুমি T2 করে দাও। এই যে টি টুটা কি দেখো, টি2টা কিন্তু তোমার পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যে টাইম পিরিয়ড হবে পেন্ডুলামটা সেটা তোমার T2। তাহলে সিমিলারলি T1টা বের করে দাও। সুতরাং T1 কত হবে দেখো, নাও 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি, জি এর ভ্যালু কত, ক্যাপিটাল জি এম ইন্টু আর স্কোয়ার। এটা তোমার 4 নম্বর ইকুয়েশন। এবার কোশ্চেনটাই কি বলেছে, T2/T1 বের করতে, তাই না? তাহলে T2/T1 মানে 3/4। তাহলে এখান থেকে করো, সুতরাং T2/T1 দেখো। তাহলে আচ্ছা আমি একটা যদি লিখি, পাই কেটে 2/2 কেটে যাবে। T2 ভ্যালু কত, রুট ওভার অফ এল ইন্টু আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জিএম। আর এটা কত, রুট ওভার অফ 2/2 কেটে গেছে আর ইন্টু এল ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই জিএম। ভালো করে দেখো, এখানে এল ক্যান্সেল হবে, জিএম ক্যান্সেল হবে, আলটিমেট কি পড়ে থাকবে, রুট আমি যদি হোল স্কোয়ার করে তাহলে রুটটাও ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং পড়ে থাকবে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। অথবা আমরা ইস টু ফর্মে লিখতে পারি, মানে অনুপাত ফর্মে লিখতে পারি। আমরা অনুপাত ফর্মে লিখলে কেমন হবে, সুতরাং T2:T1 that is equal to R plus H তার হোল স্কোয়ার ইস টু আর স্কোয়ার। অথবা তুমি এটাকে কিন্তু এরকম বলতে পারো, যেহেতু রুটের ভিতরে রয়েছে তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এটা তোমার আনসার এটা। অথবা তুমি ইস টু ফর্মে লিখলে পরে আর প্লাস এইচ ইস টু আর, এটাও যা এটাও তাই। বুঝতে পারলে? তাহলে এটা তোমার আনসার হবে, এইটা তোমার আনসার। ক্লিয়ার হয়েছে? ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সরল সুসমঞ্জস্য গতির সমীকরণ হলো এটা। বলছে দোলনকাল ও দশা নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন, এরকম দেয় কোশ্চেন। তাহলে এই যে ইকুয়েশনটা সেটা কি বলেছে, 2 sin 40 প্লাস π/4, এটা লিখে নাও, কোশ্চেন নাম্বার 11। সো y ইকুয়াল টু বলে দিয়েছে, কি বলেছে বাবা, 2 ইন্টু সাইন 40 প্লাস π/4 আই থিঙ্ক, রাইট? হ্যাঁ ঠিকই বলেছি। এবার দোলনকাল ও দশা নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে এটাকে তুমি একটা কাজ করো, 1 নম্বর নাম দাও। এবার আমরা জেনারেল ইকুয়েশন কি জানি, জেনারেল আমরা জানি যে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার তুমি যদি কম্পেয়ার করো, বাই কম্পেয়ারিং 1 and 2, 1 and 2, তুমি কি দেখতে পাচ্ছ যে ভাই অ্যামপ্লিটিউড ইকুয়াল টু 2, সেকেন্ড কি দেখতে পাচ্ছ ওমেগা ইকুয়াল টু 4, আর ফাই ইকুয়াল টু দেখতে পাচ্ছ π/4। ওকে, ফাইটা তোমার ইপক, মানে অ্যাট টি ইকুয়াল টু 0-তে, এটা তুমি বলবে কি অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, সেটাকে আমরা ইপক বলে থাকি। মানে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে পার্টিকেলটা π/4 ফেজ থেকে যাত্রা শুরু করেছে, সেটাকে আমরা ইপক বলে থাকি। ফাইন, অসুবিধা নেই। দোলনকাল বের করতে বলেছে। দোলনকাল মানে কি, টাইম পিরিয়ড, সেটা 2π/t হবে, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2π/t, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে তুমি t ইকুয়াল টু বলতেই পারো 2π/4 মানে π/2 এত সেকেন্ড। ওকে, তাহলে পায়ের ভ্যালু তুমি পুট করে দাও 3.14/2, তাহলে এটা করলে পরে অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা আসে সেটা তোমার 1.57 সেকেন্ড। ওকে, এবার দশা নির্ণয় করতে বলেছে। ওই যে বললাম দশা, অ্যাকচুয়ালি দশাই পুরোটা, কিন্তু সাধারণত দশা যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কি করবে, অ্যাট টি ইকুয়াল টু 0 দেখবে তুমি। তাই যে অ্যাট টি ইকুয়াল টু 0-তে, তাহলে দশা কোনটা হবে তোমার, এইটা হবে দশা π/4। তাহলে এইটা একটা আনসার, আর এইটা একটা আনসার। ক্লিয়ার হয়েছে? এটা টাইম পিরিয়ড, এটা তোমার দশা। তাহলে এখানে তুমি ভ্যালুটা পুট করে দিলে কিন্তু তোমার আনসার চলে আসবে 57 সেকেন্ড, তাই না? তাই তো দেখলাম, মনে হলো। হ্যাঁ, ক্যালকুলেটারে পুট করো, দেখবে এটাই চলে আসবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে সরল দোলনরত m ভর বিশিষ্ট একটি কণার তাৎক্ষণিক সরণ এত। বলছে গতির বিস্তার, কণার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন, আগেও করেছে এরকম ধরনের কোশ্চেন, আবার করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে বিস্তার বের করতে বলেছে আর সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলেছে। ওকে, তাহলে এখান থেকে দেখা যাক কি করা যায়। তাহলে 4 আর 3, রাইট? ওকে, কোশ্চেন নাম্বার 12, x ইকুয়াল টু 4 sin πt প্লাস 3 cos πt, ঠিক লিখলাম? হ্যাঁ ঠিক লিখেছি। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করো, তুমি পুট করো 4 ইকুয়াল টু পুট করো a cos phi, আর 3 ইকুয়াল টু পুট করো, এটা 3 ইকুয়াল টু পুট করো a sin phi। এবার 1 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। তাহলে সুতরাং x ইকুয়াল টু a মানে 4 মানে কত, a cos phi sin πt প্লাস 3 মানে কত দেখো, a sin phi cos πt। ক্লিয়ার হয়েছে? সুতরাং x ইকুয়াল টু দেখো a কমন নিতে পারো তুমি, তাহলে এটা sin a cos b প্লাস cos a sin b সূত্র চলে আসছে। তাহলে সেটা কি হবে, এক চান্সে লিখে দিচ্ছি আমরা, তাহলে sin a প্লাস b হবে, sin a প্লাস b হবে।
তাহলে এইটা দেখো একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, তাই না? যেখানে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, এখানে ওমেগা, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তোমার ওমেগা তোমার কত, পাই। ওকে, আচ্ছা আমাদের বের করতে বলেছে বিস্তার, অ্যামপ্লিচিউড বের করতে বলেছে। তাহলে এটা তোমার অ্যামপ্লিচিউড, তাহলে এ কী করে তুমি বের করতে পারো? তাহলে এই যে 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন যদি ভালো করে দেখো তুমি, যে মানে হোল স্কোয়ার করে যোগ করে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে হোল স্কোয়ার করে যদি যোগ করে দিই, তাহলে এখানে এ স্কোয়ার কমন চলে আসবে, তাহলে কস স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5 1 হয়। তাহলে তুমি লিখতে পারো কি, এ স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা লিখতে পারো তুমি। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে এ ইকুয়াল টু √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 4 16 প্লাস 3 3 9। তাহলে এখানে অ্যামপ্লিচিউড এ ইকুয়াল টু 25 মানে 5 হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমাদের কি অ্যামপ্লিচিউড হবে। আচ্ছা 5 ইউনিট বলছে কণার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। সর্বোচ্চ গতিশক্তি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। ওকে ফাইন। তাহলে এখানে দেখো তুমি মানে পজিশন বা ডিসপ্লেসমেন্ট তুমি পেয়ে গেছো, তাহলে এখান থেকে তুমি ভেলোসিটি বের করতে পারো। সুতরাং ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি হবে, রাইট? সো ভি ইকুয়াল টু, তাহলে এখানে তুমি বলবে ভাই এর মান 5, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে সাইনের ডেরিভেটিভ করলে কি হয়, কস হয়, কস পাই টি প্লাস ফাই ইন্টু এখানে পাই হবে। তাহলে তোমার কি, এটা তোমার ভেলোসিটি। সুতরাং এ ইন্টু পাই কস পাই টি প্লাস ফাই, কস পাই টি প্লাস ফাই। ওকে, বলছে ভেলোসিটি এত হলো, তার কাইনেটিক এনার্জি কোথায়, কি বলেছে, কোথায় গেল হ্যাঁ বলছে কণার সর্বোচ্চ কাইনেটিক এনার্জি নির্ণয় করো, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নির্ণয় করতে বলেছে। আচ্ছা এইটাকে তুমি একটা কাজ করতে পারো, ভাঙতে পারো, মানে এক্সের টার্মসে নিয়ে আসতে পারো। তাহলে এটাকে তুমি এরকম লেখো, তাহলে এ ইন্টু পাই, এটাকে আমরা কি লিখতে পারি, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে এক্স বাই এ তার হোল স্কোয়ার। এটাকে ভাঙলে কথা হয় বলো। সুতরাং ভেলোসিটি ভি ইকুয়াল টু এ কেটে যাবে, সুতরাং পাই থাকবে, মানে যেটা ওমেগা থাকে, √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা তোমার ভেলোসিটি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে বলো, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ভি স্কোয়ার মানে কত, পাই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, যখন এক্স এর ভ্যালুটা যখন তোমার 0 হবে। কণার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তাহলে ফর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তুমি এরকম লিখতে পারো, সো ফর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এক্স ইকুয়াল টু 0। সুতরাং ই কে এটাকে ম্যাক্সিমাম করে দাও, ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার, পাই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ঠিক লিখলাম? মানে এক্স এর ভ্যালু যদি তোমার 0 হয় তবেই তো ম্যাক্সিমাম হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো পার্টিকেলটার মাস কি বলেছে, হ্যাঁ পার্টিকেলটার মাস বলে দিয়েছে এম, রাইট? তাহলে গতিশক্তি কত হবে দেখো, তাহলে হাফ ইন্টু এম ইন্টু পাই স্কোয়ার ইন্টু এ মানে তোমার 5, তাহলে 5 এর স্কোয়ার হবে, 5 5 25 হবে, 25/2। সুতরাং 25/2 এম ইন্টু পাই স্কোয়ার, তাহলে 25/2 ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। ওকে, সেটা কত, 12 সামথিং, 12.5 হবে। তাহলে 12.5 তোমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে?
এত এম পাই স্কোয়ার। ওকে, এত কাইনেটিক এনার্জি, এটা তোমার আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন বলছে দুটি সরল সুসামঞ্জস্য গতির সমীকরণ যথাক্রমে, একটা এটা বলে দিয়েছে, একটা এটা বলে দিয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট। ধরে নাও এই ধরনের কোশ্চেন একটা আসবেই। ওকে, তো দেখো তাহলে দুটো ইকুয়েশন বলেছে, একটা x1 একটা x2, ক্যালকুলেট করা যাক। কোশ্চেন নাম্বার কত ছিল এটা? 13। কোশ্চেন নাম্বার 13। তাহলে x ইকুয়াল টু কত হবে দেখো, সুতরাং x1 ইকুয়াল টু এ ক্যাপিটাল, যেমন বলে তেমন করি আমরা, স্মল এ বলেছে, স্মল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1, আর x2 বলে দিয়েছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 2। তাহলে দুজনের উপরিপাত হয়েছে, সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে তুমি, রাইট? তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু পজিশন প্রিন্সিপাল, তোমরা কি লিখতে পারবে যে ভাই x ইকুয়াল টু x1 প্লাস x2। ক্লিয়ার? x1 এর ভ্যালু তুমি জানো, সুতরাং a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1 প্লাস a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 2। এটা একটুখানি বড় ক্যালকুলেশন হবে, একটুখানি ধৈর্য ধরে করো ভাই। ওকে, সো দেখো এখানে a সবার মধ্যে রয়েছে, কমন নিয়ে নাও। তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1 থাকছে, আর এখানে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 2 থাকছে। ক্লিয়ার? এইবার দেখো এটাকে ভেঙে দাও, এই যে সাইন এ প্লাস বি এর সূত্র আছে, সো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একই রকমভাবে এটাকেও ভাঙতে পারো তুমি, সাইন ওমেগা টি কস ডেল্টা 2 প্লাস কস ওমেগা টি সাইন ডেল্টা 2। ক্লিয়ার হয়েছে? এবার তুমি কি করবে বলো, সুতরাং এক্স ইকুয়াল টু, দেখো এ তো থাকছে, এখানে দেখো সাইন ওমেগা টি দু জায়গায় রয়েছে, তাহলে সাইন ওমেগা টি তুমি কমন নিতে পারো। কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি ভাই, কস ডেল্টা 1 পড়ে থাকবে, আর কস ডেল্টা 2 পড়ে থাকবে। সিমিলারলি তুমি কস ওমেগা টিটাকে কমন নিতে পারো, তাহলে এখানে পড়ে থাকবে সাইন ডেল্টা 1 প্লাস সাইন ডেল্টা 2। ওকে, এইবার আমরা একটা জিনিস কনসিডার করি, লেট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এ cos delta 1 plus cos delta 2 that is equal to ক্যাপিটাল এ, সাইন রয়েছে তাহলে cos ধরো এটাকে তুমি, cos phi বা ডেল্টা। ওকে, একই রকমভাবে এ সাইন ডেল্টা 1 প্লাস সাইন ডেল্টা 2, এটাকে ধরো তুমি এ সাইন ডেল্টা। তবে আমরা একটা সূত্রে ফেলতে পারবো, তাই না? এখানে যেহেতু কস রয়েছে তাই এটাকে আমি সাইন ধরবো, আর এটা সাইন রয়েছে তাই এটা আমি কস ধরবো, আর দেখতে পাচ্ছি এখানে কস রয়েছে তাহলে এটা কসই হবে। সুতরাং তুমি এখন বলতে পারো যে এক্স ইকুয়াল টু, এটা পুট করে দাও, তাহলে এ থাকছে কস ডেল্টা সাইন ওমেগা টি থাকছে, প্লাস ওটার ভ্যালু তুমি লিখবে এ সাইন ডেল্টা কস ওমেগা টি। আর একটুখানি যদি ভালো করে লিখি তাহলে এ কমন নিয়ে নাও, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সূত্র কি হয় বলো, সাইন এ প্লাস বি।
ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা তোমার এক্স, ওকে, যেখানে এ হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড। আমাদের আই থিঙ্ক অ্যাম্পলিটিউডটাই বের করতে বলেছে। তাহলে দেখো এখানে তুমি কি করতে পারো, কিছুই না, জাস্ট সিম্পল। তাহলে এই যে দুটো ইকুয়েশন, এটাকে তুমি 1 নম্বর আর 2 নম্বর নাম দাও, এই দুটো ইকুয়েশন ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাহলে তুমি অ্যাম্পলিটিউড বের করতে চাইছো, তাহলে 1 আর 2 তাদের যদি তুমি মানে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে বাদিকটা থাকবে, ধরলাম আমি এ স্কোয়ার, মানে এটাকে আমি বাদিকে নিয়ে এসলাম ধরে নাও। তাহলে স্কোয়ার স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা, সেটা 1 হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারো তুমি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, রাইট? সুতরাং এ স্কোয়ার এখানে তুমি পাবে কস ডেল্টা 1 প্লাস কস ডেল্টা 2 তার হোল স্কোয়ার প্লাস a2 মানে এ স্কোয়ার সরি সাইন ডেল্টা 1 প্লাস সাইন ডেল্টা 2 তার হোল স্কোয়ার। এগুলিকে আস্তে আস্তে ভাঙো, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে এ স্কোয়ার দুজনের মধ্যে রয়েছে, কমন নিয়ে নিলাম। এটাকে তুমি ভাঙো, তুমি লিখতে পারো তুমি কি কস মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কস স্কোয়ার ডেল্টা 1 প্লাস 2 টাইমস অফ কস 2 এ বি হবে, এ তোমার এটা, বি তোমার কস ডেল্টা 2 প্লাস কস স্কোয়ার ডেল্টা 2, ওকে, প্লাস এবার এটাকে ভাঙো তুমি, তাহলে সাইন স্কোয়ার ডেল্টা 1 প্লাস 2 টাইমস সাইন ডেল্টা 1 সাইন ডেল্টা 2 প্লাস সাইন স্কোয়ার ডেল্টা 2। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই যে কস স্কোয়ার ডেল্টা 1 আর সাইন স্কোয়ার ডেল্টা 1 এটা মিলে 1 হচ্ছে, তাহলে এ স্কোয়ার, তাহলে একটা 1 পেলাম আমরা। আবার সাইন স্কোয়ার ডেল্টা 2 আর এখানে দেখো কস স্কোয়ার ডেল্টা 2, তাহলে এটা মিলেও কিন্তু 1 পাচ্ছি আমরা, দুটো 1 হয়ে গেল। আর এইখানে দেখো 2 কস ডেল্টা 1 কস ডেল্টা 2 আর 2 সাইন ডেল্টা 1 সাইন ডেল্টা 2, তাহলে 2 কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকবে কস ডেল্টা 1 কস ডেল্টা 2 প্লাস সাইন ডেল্টা 1 সাইন ডেল্টা 2, ওকে। তাহলে আমরা এই সূত্রটা জানি, কোন সূত্র, যে ধরো এ স্কোয়ার এই 1 যোগ করলে 2 হবে প্লাস 2, এই যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সেটা কার সূত্র? কস এ মাইনাস বি, এইটার সূত্র। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানটায় দেখো ভালো করে, যদি তুমি দেখো তাহলে কি দেখতে পাবে, যে এ স্কোয়ার ইকুয়াল টু 2 কমন নিয়ে নাও, সুতরাং 2 স্কোয়ার, এখানে 1 প্লাস 1 মানে আচ্ছা আচ্ছা এখানে ঠিক আছে, মানে এই দুটো যোগ করে 2 হয়েছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 2 নিয়ে নিলে তাহলে এখানে থাকছে পড়ে তোমার কস ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, রাইট? এবার দেখো আমরা একটা সূত্র জানি, কি জানি আমরা? সূত্রটা হচ্ছে গিয়ে cos 2 থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইনটাকে তুমি কসে নিয়ে চলে আসো, তাহলে কেমন হবে? cos স্কোয়ার থিটা মাইনাস, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা হবে, সুতরাং 1 মাইনাস, আর মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল, ওকে। তুমি যদি ব্যাকেট দিতে তাহলে কি লিখতে? 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে। তাহলে সুতরাং এই 1টা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং প্লাস 1 প্লাস cos 2 থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ cos স্কোয়ার থিটা। দেখো এইখানে তো 2 থিটা নেই, এখানে কি রয়েছে? শুধু থিটা রয়েছে, মানে ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2। তাহলে এখানে যদি থিটা হয় তাহলে এখানে কি হবে? থিটা বাই 2 হবে, সিম্পল জিনিস। তাহলে তুমি লিখতে পারো, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার ইন্টু এইটুকুনি, মানে তুমি লিখবে 2 টাইমস অফ cos স্কোয়ার ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 ডিভাইডেড বাই 2 হলো।
তাহলে এটাকে তুমি আরেকটুখানি সিম্পলিফাই করো, সুতরাং এ স্কোয়ার 2 মানে 4 এ স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং তুমি a ইকুয়াল টু বের করতে পারো 2 ইন্টু a cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 ডিভাইডেড বাই 2। তাহলে এইটা তোমার অ্যামপ্লিটিউড হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে অ্যামপ্লিটিউডটা কিন্তু বের করতে হবে। তাহলে একই রকমভাবে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা করতে পারবে। তাহলে এই কোয়েশ্চেনটা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হয়েছে কি হয়নি, এই লব্ধির মানটা কত আসছে সেটা আমাকে বের করে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে দেখো 14 নম্বরটা কি বলছে। বলছে একটি এল দৈর্ঘ্যের সরল দোলককে একটি ট্রেনের সিলিং থেকে ঝোলানো হয়েছে। ঠিক আছে, বলছে ট্রেনটি এ ত্বরণে অনুভূমিক বরাবর চলতে শুরু করলো। পেন্ডুলামটি দোলনে সক্ষম হলে এর দোলনকাল নির্ণয় করো। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা কিন্তু সোজা কোয়েশ্চেন। কি রয়েছে দেখো, একটা ট্রেন রয়েছে এরকম, ওকে, এটা ট্রেন, এটা এখানে সিলিং থেকে, এটা সিলিং, এই সিলিং থেকে একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দিয়েছে। ওকে, এবার ট্রেনটা কিন্তু একটা অ্যাক্সিলারেশন এ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাপোজ ট্রেনটা যখন রেস্টে ছিল তখন কিন্তু নিচের দিকে একটা ওজন কাজ করছিল এই অবজেক্টটার, কিন্তু ট্রেনটা যখন সামনের দিকে এ ত্বরণে গতিশীল, তার মানে বলতেই পারবো এই অবজেক্টের ওপর একটা সিউডো ফোর্স কাজ করবে, ঠিক তার অপোজিট ডিরেকশন, এই অ্যাক্সিলারেশনটা ঠিক তার অপোজিট ডিরেকশনে একটা কি সিউডো অ্যাক্সিলারেশন কাজ করবে। তাহলে মাসের ওপরে একটা বল কাজ করবে, সিউডো ফোর্স কাজ করবে, রাইট। এবার দেখো তাহলে এর লেন্থ কতখানি, এর লেন্থ বলে দিয়েছিলাম এল, এর মাস বলছিলাম আমি এম। তাহলে রেজাল্ট্যান্ট কতখানি ওজন কাজ করবে সেটা জি প্রাইম বলতে পারো। তাহলে জি প্রাইম বলতে গেলে তাহলে কি হবে এখানটায়, জি প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। একদম ত্রিভুজের সূত্র তুমি লাগাতে পারো বা পিথাগোরাস ত্রিভুজের সূত্র। তাহলে এইটাকে তুমি তুলে নিয়ে এদিকে চলে আসো, তাহলে এটা, তাহলে এই দুটো একই ক্রমে গৃহীত, এটাকে বিপরীত ক্রমে গৃহীত, এবং মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি, তাই আমরা এটা লিখতে পারি। এটা লব্ধি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের বের করতে বলেছে কি, আমাদের বের করতে বলেছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা জানি আমরা, টি ইকুয়াল টু পেন্ডুলাম যেহেতু, তাহলে 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। তাহলে যেহেতু একটা এ ধরনের আছে তাহলে এখানে জি প্রাইম দিয়ে দিলাম আমি। তাহলে সুতরাং টি ইকুয়াল টু 2 পাই ইন্টু এল বাই জি প্রাইম মানে কত, এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এইটা তোমার কি, এটাই বোধহয় বের করতে বলেছে, রাইট? হ্যাঁ, দোলনকাল। তাহলে এটাই তোমার আনসার, দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ এটা। ক্লিয়ার হয়েছে? কিছুই নেই কোয়েশ্চেনটা, কিন্তু একদম ইজি কোয়েশ্চেন। তাহলে এই কনসেপ্টটা তোমাকে একটুখানি বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে একটি স্প্রিংয়ের পর্যায়কালটি একে এন সংখ্যক সমান অংশে ভাগ করা হলে প্রতিটি অংশের পর্যায়কাল কত হবে? তার মানে কোশ্চেন নাম্বার 15 জিনিসটা এরকম বলতে চাইছে, এরকম একটা স্প্রিং রয়েছে, এরকম একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটাকে অনেকগুলো ছোট ছোট টুকরো ভেঙে দিয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এরকম অনেকগুলো ছোট ছোট টুকরো ভেঙে দিয়েছে। এইবার আমরা একটা জিনিস জানি, স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট সাপোজ কে। ওকে, দেখো অনেকগুলো স্প্রিংকে যদি আমরা সিরিজে কানেক্ট করে যদি যুক্ত করি, তখন যে ইকুইভ্যালেন্ট যে স্প্রিং কনস্ট্যান্টটা পাওয়া যায় সেটা কত পাওয়া যায়, ই এস সিরিজের ক্ষেত্রে ইকুয়াল টু 1/k প্লাস 1/k প্লাস 1/k এন পর্যন্ত যাবে, রাইট? এটা কি এন পর্যন্ত যাবে। তাহলে সবার ভ্যালু যেহেতু 1, তাহলে n/k বলতে পারো তুমি। দেখো ক্লিয়ার হয়েছে?
তাহলে এখান থেকে তুমি বলতেই পারো সুতরাং কে এস ইকুয়াল টু কে বাই এন। অর তুমি লিখতে পারো, মানে এটা একটা হলো, অর তুমি এটা এরকমও বলতে পারো যে কে ইকুয়াল টু, কে গেলে তাহলে কি লিখবে, এন ইন্টু কে এস লিখবে। ওকে, আচ্ছা এইবার যখন ছোট ছোট টুকরো করা হয়নি তখন তার স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরেছিলাম কে। আচ্ছা এটাকে কে এস করে দাও তাহলে বেশি সুবিধা হবে। কে এস ধরেছিলাম, তাহলে আমরা কে এস ধরে নাও। ওকে, আর এই প্রত্যেকটা স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরে নিয়েছি সাপোজ কে, প্রত্যেকটার কে। এবার দেখো তাহলে প্রত্যেকের ক্ষেত্রে, মানে এর ক্ষেত্রে যদি তুমি টাইম পিরিয়ড বের করো তাহলে তুমি বলবে যে টি ইকুয়াল টু 2 পাই ইন্টু কে এস বাই সরি এম বাই কে এস। এর মাস ধরলাম আমি এম, ক্যাপিটাল এম ধরে নিই, ক্যাপিটাল এম বাই এই যে কে এস। ওকে, বাট যখন ছোটো ছোটো টুকরো করলো তাহলে প্রত্যেকটা টুকরোর জন্য টাইম পিরিয়ড কত হবে, তাহলে প্রত্যেকটা টুকরোর জন্য যে টাইম পিরিয়ড পাবে তুমি সেটা কত, টি প্রাইম বা জাস্ট নর্মাল টি, যা খুশি লেখো অসুবিধা নেই। 2 পাই ইন্টু রুট ওভার অফ এম বাই, প্রত্যেকটার মাস ধরলাম আমি এম বাই, এইখানে কিন্তু কে হবে প্রত্যেকের ক্ষেত্রে, বুঝতে পারলে? তাহলে এখানে তুমি বলতে পারো যে টি প্রাইম ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এম বাই কে প্রাইম। কে প্রাইম মানে সরি কে, কে মানে কত দেখো, এন ইন্টু কে এস। ওকে, তাহলে টি প্রাইম ইকুয়াল টু তুমি বলতে পারো 2 পাই ইন্টু রুট ওভার অফ এম বাই কে এস ইন্টু 1 ডিভাইডেড বাই রুট এন। তাহলে এখান থেকে যে এইটুকুনি, এইটুকুনি কি সরি এখান থেকে এইটুকুনি, এইটুকুনিটা কি বলো, ওইটুকুনি তো তোমার টাইম পিরিয়ড পুরো ইয়েটার, মানে কি বলে রেজাল্ট্যান্টটার। তাহলে এটা কত, এটা তোমার টি, তাহলে টি ডিভাইডেড বাই রুট এন, তাহলে এটা তোমার আনসার। বুঝতে পারলে? তাহলে এটা তোমার কি হবে, আনসার হবে। আর যদি প্যারালাল কম্বিনেশন করানো হয় তাহলে কে পি ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি। ঠিক আছে, এগুলো যদি, এগুলো কিভাবে আসে নিশ্চয়ই তোমরা জানো। যদি বুঝতে অসুবিধা হয় কিভাবে আসছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, তোমরা টেলিগ্রামে গিয়ে মেসেজ করে বলতে পারো যা অসুবিধা, আমি সেগুলো কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। সো থ্যাংক ইউ।